বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত, এই ক্লাসটা আমার আগেই দেওয়ার কথা ছিল, এই সাজেশন এর যে ক্লাসটা। সো আমি কোনো একটা কারণবশত আসলে এই ক্লাসটা দিতে পারিনি, তো এই কারণে একদিন লেট হলো, এবং কেন দিতে পারিনি সেটা ভিডিওর মাঝখানে ইনশাল্লাহ বলবো। তো চলেন আজকে শুরু করি। সো দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে আসলে রিটেনের জন্য যে সাজেশনটা, এটা আসলে অনেক ঘাটাঘাটি করে এই বিষয়টা আমি বের করছি। এবং প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের প্রথম পত্রে আছে 7টা অধ্যায় ফিজিক্স ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপার আছে 7টা, 7 14টা অধ্যায়। সো 14টা অধ্যায় থেকে আমি 8টা অধ্যায় সিলেক্ট করছি, এবং আশা করি এই 8টা অধ্যায়ের বাইরে থেকে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। এবং 8টা অধ্যায়ের কোন কোন টপিক আপনার জোরে মানে খুব ভালোভাবে ফোকাস করা উচিত, খুবই জোর দিয়ে পড়া উচিত, সেই জিনিসটা আমরা এখানে তুলে ধরছি। হয়তো বা হাতের লেখা বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আমি বারবার করে বলছি যে যত ভাইয়ের ভিডিও দেখেন সবচেয়ে বাজে যদি কারোর হাতের লেখা থাকে এটা আমার, তো স্বীকার করতেছি, লজ্জা নাই, ঠিক আছে, লজ্জার কিছু নাই, সত্য কথা বলতেই হয়। সো আমি বলবো, আশা করি এই জিনিসগুলো নোট ডাউন করবেন এবং এগুলো বেশি করে প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলেন কথা না বলে শুরু করি। আমরা প্রথমে ভেক্টর অধ্যায়টা আছে। এখানে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে 4টা অধ্যায় আমি এখানে দিয়েছি, এবং ফিজিক্স সেকেন্ড পেপারে 4টা, টোটাল 8টা অধ্যায়। সো আমরা প্রথমে ভেক্টর দিয়ে শুরু করি, এবং ভেক্টর থেকে প্রত্যেক বছর দেখা গেছে আসছেই। আপনারা যারা এবারে এইচএসসি 24-এ পরীক্ষা দিবেন, তাদের 6ষ্ঠ নাম্বার ব্যাচ যারা রিটেনে অংশগ্রহণ করবেন, অর্থাৎ 2019 সাল থেকে শুরু হয়, তো দেখা গেছে ভেক্টর 2 থেকে 3বার আসছে, মানে এই ভেক্টর অধ্যায় থেকে। তো এই যে লাস্ট আপনার কাল, ঠিক আছে, এই কাল থেকে কিন্তু আসছে ভেক্টরে। সো আপনারা যে জিনিসটা পড়বেন ভেক্টরের যে আপনার কার্ল, ডাইভারজেন্স, হ্যাঁ, আর গ্রেডিয়ান্ট যেটা আছে, হ্যাঁ, এই জিনিসটা আপনারা একটু পড়বেন, এই জিনিসটা পড়তে পারেন। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা অনেক সহজ, কিন্তু এখানে প্যাচটা কোথায় বলে তো, ওই যে যখন ক্যালকুলেশনগুলো করবেন, ঠিক আছে, আপনি যখন ক্যালকুলেশনগুলো করবেন তখন দেখবেন যে অনেক ঝামেলা হবে, বুঝতে পারছেন? কে যখন হবে এই জিনিসটা যখন ক্যালকুলেশন করবেন তখন ভুল হয়ে যায়। ওরা ভ্যালু কিন্তু দিয়ে দেয়, হ্যাঁ, 1 - 1 1 এরকম দিয়ে দেয় যে এটা তাহলে কত হবে, ডাইভারজেন্স। সো এই জিনিসটা একটু ভালো করে দেখবেন। তারপর একই সমতলে অবস্থিত হলে কি হবে, হ্যাঁ, এই জিনিসটা দেখবেন, ডট গুণফল a ডট b = ab cos θ, হ্যাঁ, এই টাইপের প্রশ্ন আসবে। ওকে, আর লাস্ট ওয়ান আসতে পারে নদী নৌকার ক্ষেত্রে কি বের করতে বলতে পারে, আপনার সময়টা বের করতে বলে। সময় তো জানেন, t = d/v sin α। সো এই টাইপের প্রশ্ন আসতে পারে, একটু প্যাচ দিতে পারে। তাহলে আমি এখানে কয়টা টপিক বললাম, যে আপনার ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট, একই সমতলে অবস্থিত, ডট গুণফল, ক্রস গুণফল, আর হচ্ছে কি নদী নৌকার ক্ষেত্রে দেখবেন কোনটা, সময়টা একটু বেশি ফোকাস রাখবেন, হ্যাঁ, সময় ছাড়া এত বেশি দেয় না। ওকে, সো নদী নৌকার অঙ্ক এখন পর্যন্ত আসেনি, যদি আসে তাহলে এই টপিকটা থেকে আসতে পারে। তো এই জিনিসটা একটু দেখে রাখা ভালো। ডি হচ্ছে প্রস্থ, আর ভি হচ্ছে কি নৌকার বেগ বা সাঁতারুর বেগ বা মাঝি, আর ওই সাইন আলফাটা তো জানিনি, যেটা হচ্ছে কিসের বেগ, ইউ এবং ভি, অর্থাৎ নদীর বেগ এবং সাঁতারুর বেগের মধ্যবর্তী কোনটা। ওকে, সো এরপরে যদি চলে যায়, এখানে আছে নিউটনীয় মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা। এখানে যে 2-3টা টপিক আছে, ব্যাংকিং কোণ দিয়ে প্রচুর পরিমাণে অঙ্ক আসে। কথা বুঝতে পারছেন? কেন্দ্রমুখী বল, ফ্রিকশন, ব্যাংকিং কোণ অথবা সংঘর্ষ, এই 4টা টপিক যদি পড়তে পারেন তাহলে আশা করি এর বাইরে থেকে আসবে না। এখন এখানে অনেক বিষয় আছে, ছোট ছোট টার্ম আছে, যে সেন্ট্রিপিটাল যে ফোর্সটা আছে, যে কেন্দ্রমুখী বল, হ্যাঁ, আপনারা যে পড়ছেন এফসি = কত, mv²/r। এখানে কিন্তু কিছু ছোট ছোট টার্ম আছে, v = ওমেগা r, ওমেগা সমান কত, 2π/t r বা 2πn/t, বা এখান থেকে ফ্রিকোয়েন্সি অনেক কিছু বের করতে বলে। তাহলে আমি একটু সামারি করে দিই, হাতের লেখা বুঝতেছেন না আমি জানি, মুখ দিয়ে বলতেছি, এটা একটু বুঝে নিন। তাহলে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স, ফ্রিকশন, আপনার ব্যাংকিং কোণ, তারপরে সংঘর্ষ, হ্যাঁ, এই জিনিসগুলো একটু পড়বেন, বলের ঘাত, এই টপিকগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছেন? হুটহাট তো আর এইরকম দিয়ে দিবে না, কিছু ডিপে যাওয়ার চেষ্টা করবে। এই টপিকটা সম্পর্কে আপনি ভালো একটা ধারণা রাখবেন। দেখেন, এই অধ্যায়ে কিন্তু আরও অনেক টপিক আছে। ঘর্ষণের ক্ষেত্রে অনেক টাইপ হয়। একই সমতলে অনেক সময় হয় যে ঢাল বেয়ে নামতেছে, ঠিক আছে, ঢাল বেয়ে নামতেছে, এখানে কি অবস্থা, হ্যাঁ। সো এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। আর দেখ, এগুলো এখানে দেখার তো আসলে কিছু নেই, মানে আমি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এইটা টপিকের প্রশ্নগুলো আসতে পারে, হ্যাঁ। অবিলম্বিক প্রতিক্রিয়া বল কি, হ্যাঁ, ফ্রিকশন বিপরীত দিকে যাচ্ছে কি হচ্ছে, এই জিনিসগুলো একটু দেখবেন। ওকে, এরপরে প্রশ্ন চলে আসে পিরিয়ডিক মোশন। সো পিরিয়ডিক মোশন থেকে সবচেয়ে বেশি আসা প্রশ্ন, আমি আবার বলতেছি, পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি আপনাদের প্রথম পত্রের 8ম অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসা প্রশ্ন। এবং এখান থেকে কোন টাইপের প্রশ্ন বেশি আসে চলেন আমরা একটু দেখি বা বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা এখানে কি সরল সন্দিত গতি না, এইভাবে তো দুলতেছে, মানে এইটা তো এইভাবে দুলতেছে না, এইভাবে দুলতেছে বা এইভাবেই দুলতেছে। ওকে, তো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, এটা আমি গতকালকে ক্লাস করাইছি। আচ্ছা দেখেন, এই যে বিন্দু এ, এটা বি, এটা ধরেন সি, এটা এ, এটা বি, এটা সি। সো দেখা গেল বি বিন্দুতে বলছে পটেনশিয়াল এনার্জিটা কত। কথা বুঝতে পারছেন? বা গতিশক্তিটা কত, এটা আমরা এই অবস্থা মানে সাম্য অবস্থায় আছে। এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমরা বুঝতেছি যে এখানে আমাদের পটেনশিয়াল এনার্জি 0, এখানে গতিশক্তি 0, বিকজ অফ এখানে বেগটা 0। তো দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা জায়গায় আমাদের টোটাল যে আপনার যান্ত্রিক শক্তি সেটা কত হচ্ছে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, আমি আবার বলতেছি। সো এইখান থেকে আমাদের আরও যে প্রশ্নগুলো আসতে পারে, ইকুয়েশন আসতে পারে। আপনারা জানেন ইকুয়েশনগুলো কি, x =
এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এই যে এই টাইপের ইকুয়েশন আসবে। কথা বুঝতে পারছেন? এই ইকুয়েশন থেকে আপনাকে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, টাইম পিরিয়ড, পর্যায়কাল, হ্যাঁ, তারপরে অ্যাম্পলিটিউড, হ্যাঁ, ফেজ, দশা পার্থক্য, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে, ছোট ছোট টার্মগুলো। কথা বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, এখানে আপনার একটা ইকুয়েশন দিয়ে দেবে, এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল বিলা বিলা, আরও অনেক জিনিস দিতে পারে। এখান থেকে আপনি ওমেগার মান বের করতে বলতে পারে, কৌণিক কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, অ্যাম্পলিটিউড, ফেজ। সো এই ছোট ছোট টার্মগুলো একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, ওকে। এরপরে আসে এই যে সিম্পল হারমোনিক মোশন, হ্যাঁ, ইকে ইপি, হ্যাঁ, আপনার কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, এই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করবেন। আর আমি বারবার করে বলি যে এখন থেকে আপনারা ভাই ইংলিশ টার্মের সঙ্গে ইউজ টু হয়ে যান। হ্যাঁ, কারণ ভার্সিটিতে গেলে কিন্তু ইংলিশ ছাড়া কোনো কথা নাই। সো তখন অনেক মনে হবে যে আর এই জিনিসটা কি বুঝতেছি না। হ্যাঁ, এখন পড়ার পাশাপাশি বাংলার সাথে ইংলিশটা একটু ইউজ টু হয়ে গেলে আপনার জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। তো এই ছিল। এখন লাস্ট আরেকটা অধ্যায় হচ্ছে আইডিয়াল গ্যাস, হ্যাঁ, আপনার আদর্শ গ্যাস। ওই যে প্রথম পত্রের 10ম অধ্যায় আপনাদের এখানে ছিল আরএমএস বেগ, আরএমএস বেগ, সিআরএমএস বেগ, মনে আছে? গ্যাসের গতিতত্ত্ব নিয়ে কিন্তু এই যে লাস্ট এইচএসসি 23 সালেও কিন্তু আপনাদের, সরি মানে এইচএসসি 23 ব্যাচের যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছে ওইবারও কিন্তু আসছে এই অধ্যায় থেকে। হ্যাঁ, গ্যাসের গতিতত্ত্ব, হ্যাঁ, এটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করতে বলে। আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছি যে আমাদের এই পিরিয়ডিক মোশন, হ্যাঁ, বা এই পর্যাবৃত্ত গতিতে আরেকটা সবচেয়ে বেশি একটা কমন, টি ইকুয়াল 2π/√L/g, এই সম্পর্কগুলো স্থাপন করতে বলে। কি সম্পর্কগুলো স্থাপন করতে বলে? পর্যায়কাল দ্বিগুণ হইলে আমাদের এল কার্যকরী দৈর্ঘ্য কত হবে, বা এটা অর্ধেক হইলে ওইটা কত হবে। এই সম্পর্কগুলো আপনি খুব ভালোভাবে পড়বেন। আমি আবার বলতেছি, এই সম্পর্কগুলো আপনার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছেন? এখন যে কথাটা বলবো যে দেখেন, এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন, এই জিনিসগুলো অ্যানালাইসিস করেন সময় সাপেক্ষ বিষয়, আপনারা জানেন। সো আপনারা যদি একটা কমেন্ট করেন, এই কমেন্ট আমার অনেক অনুপ্রেরণা দেয়। হ্যাঁ, অনেক সময় তো অনেক নষ্ট করেন, একটা কমেন্ট করতে পারেন আর ভিডিওটা একটা লাইক দিবেন। হ্যাঁ, লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায় যায়। আপনারা হয়তো বা জানেন যে আমি কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা পয়সা নিই না। সো আমার ভালো লাগার থ্রুতে বা ভালো লাগার জায়গা থেকে এই জিনিসগুলো করি। বা আপনি লাইক দিলে, সাবস্ক্রাইব করলে যে আমার টাকা আসবে, বিষয়টা এমনও না। তো এই কারণে আপনারা করতে পারেন, এইগুলো দিলে আমার একটু অনুপ্রেরণা বাড়ে যে হ্যাঁ, মানুষজন দেখে, ভালো লাগে, এই আর কি। হ্যাঁ, তো স্যার কিছু না, আমরা ম্যাথ দিব ইনশাল্লাহ, ম্যাথ সামনে দিব। তাই এই ছিল, এই আপাতত যদি এইগুলো দেখতে পারেন ফার্স্ট পেপারের ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওকে, এবার আসেন সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারে সবচেয়ে বেশি আসে এবং সেকেন্ড পেপার অনেক বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড পেপারের মধ্যে 4টা অধ্যায় দিছি। ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম যে 3টা অধ্যায় আছে, থার্মোডাইনামিক, তাপগতিবিদ্যা, তারপর আছে ইলেকট্রোস্ট্যাটিক মানে আপনার স্থিতই, তার একটা আছে কি কারেন্ট স্ট্যাটিক্স, হ্যাঁ, মানে চলতরিৎ বা আমরা যেটা বলি। এই 3টা অধ্যায় থেকে একটা না একটা তো প্রশ্ন আসা মানে কনফার্ম। তার ভিতর যদি আমি চলতরিৎ বলি, চলতরিতের যে সার্কিটগুলো আছে, হ্যাঁ, আপনার যে বর্তনী আছে, সেই বর্তনীর কোনটার ভিতর দিয়ে আমাদের যে রোধের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, কী পরিমাণ ভোল্টেজ ফলো হচ্ছে, হ্যাঁ, রোধ ইকুইভ্যালেন্ট আপনার রেসিস্ট্যান্স বা তুল্য রোধ যেটাকে আমরা বলি, এটা কত, এই জিনিসগুলো খুব বেশি আসলে। চলেন একটু দেখি। ও আরেকটা বিষয়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা কোর্স আছে আলহামদুলিল্লাহ, ফিজিক্স ম্যাথ। চাইলে আপনারা এই কোর্স ইনরোল করতে পারেন। ফিজিক্সের জন্য 299 টাকা, ম্যাথের জন্য 299। শেষ সময় আমার সঙ্গে থাকতে পারেন যারা কোর্সে আসেন এবং আমার সঙ্গে যারা হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত কথা বলে। হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়। সো আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নাম্বার 01752250809। কথা বুঝতে পারছেন? সো এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আশা করি হতাশ হবেন না, লাস্ট 20 দিন আমার সঙ্গে চলতে পারবেন ইজিলি। আমাকে যে কোনো সমস্যা হবে আমাকে দেয়, হয়তো বা অনেকে 5-7টা সমস্যা দেয়, আমি 2-3টা করি এবং করে আমি বের হয়ে যাই। হ্যাঁ, পরবর্তীতে দেখি অনেক মেসেজ আসছে, মানে এত সময়টা আমার পক্ষে আসলে দেওয়াটা অনেক কঠিন। তবে তাকে কাউকে হেল্প করিনি এমন কেউ বলতে পারবে না। কথা বুঝতে পারছেন? তারপর আমি সবাইকে বলি যে আমাদের যে গ্রুপে আছে আলহামদুলিল্লাহ 80+ মেম্বার স্টুডেন্ট ভর্তি হয়েছে ফিজিক্সেই। হ্যাঁ, তো হতে পারেন, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। ওকে, দেখেন এবার আসেন যে থার্মোডাইনামিক বা তাপগতিবিদ্যা। দেখেন তাপগতিবিদ্যার 2-3টা টপিকের মধ্যে সবচেয়ে মেজর যে টপিকটা সেটা হচ্ছে এনট্রপি। হ্যাঁ, এনট্রপি মানে তো বিশৃঙ্খলতা, জানেন। ডিএস, এনট্রপিকে কি ডিএস দ্বারা প্রকাশ করে। সো এই ডিএসটা দিয়ে কিন্তু অনেক ডিপে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, সো এনট্রপিটা দেখবেন। তারপর কানো ইঞ্জিনের তাপ উৎস, তাপগ্রাহক, হ্যাঁ, কি পরিমাণ কি হয়েছে, এই জিনিসগুলো একটু ফোকাস রাখবেন। প্রথমে আমি আবার বলতেছি, এনট্রপি থেকে আসতে পারে প্রশ্ন। ওকে, আর কানো ইঞ্জিনটা একটু দেখবেন। এই দুইটা দেখলে আশা করি হয়ে যাবে। এর বাইরে আর কিছু দরকার নেই, যে সমষ্ণ, রুদ্ধতাপীয়, এগুলোর দরকার নেই। আপনি পড়তে পারেন সমষ্ণ, রুদ্ধতাপীয় যে আপনার কৃত কাজ আছে না, W=nRT ln V2/V1 মনে পড়ে, এই জিনিসগুলো। আর রুদ্ধতাপীয় যেটা আছে এই জিনিসটা একটু দেখে রাখেন, কানো ইঞ্জিন, এনট্রপি। ওকে, এর পাশে যে আপনার এইবারও প্রশ্ন আসছে লাস্টবার, হ্যাঁ, এইচএসসি 23-এ যে আপনার এই যে এটা তো শর্টকাটও আছে, এই যে এইখানে একটা আধান আছে, এইখানে একটা আধান আছে, এটা Q1 আধান, এটা Q2 আধান, এদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে আছে কোথায় উহার প্রাবল্য 0 হবে। ঠিক আছে, কত দূরত্বে এক্স এর মান বের করতে বলে। তাহলে ডি শর্টকাটটা কি 1 + √Q2/Q1,
এখন কোনটা Q2 কোনটা Q1 ধরবো, উপরে সাধারণত ছোটটা ধরে নিচে বড়টা ধরে, অর্থাৎ উপরের আধান ছোট নিচে আধান বড়, এইভাবে করে দিতে পারেন, সমস্যা নেই। বা আপনি চাইলে লংভাবেও করতে পারেন, হ্যাঁ E2 = E1 1/4 Q1 Q2 d স্কোয়ার, এইভাবে করতে পারেন, মানে Q/d স্কোয়ার। যাই হোক, ওকে, সো এই গেল। এরপরে যদি দেখি কারেন্ট স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ এই যেটা আমি বলতেছিলাম, দুঃখিত, ইলেকট্রোস্ট্যাটিস্টিক, হ্যাঁ স্থির তড়িৎ নিয়ে তো আলোচনা করতেছি। সেটা হচ্ছে এখানে আরও যেই জিনিসটা প্রশ্ন আসতে পারে, আপনারা FeV অর্থাৎ আপনার তড়িৎ বল এবং বলতে পারে যে তড়িৎ প্রাবল্য এবং বলতে পারে ভোল্টেজ, হ্যাঁ এই জিনিসগুলো একটু দেখে রাখবেন, তিনটা কিন্তু সেম। তারপর আছে আপনার ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, ধারকত্ব থেকে সঞ্চিত শক্তি U/2CV², Q²V, মানে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। এই জিনিসগুলো একটু চোখে রাখবেন, হ্যাঁ এই টপিকগুলো হালকা একটু দেখবেন। তার ভিতরে এই আধান সংক্রান্ত সবচেয়ে বেশি প্রশ্ন আসে বা এসে থাকে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি বলি সেটা, বিগত যে 21, 22, 23 এই 3 বছরই তো শর্ট সিলেবাস, আপনারা শর্ট সিলেবাস অন্তর্ভুক্ত। বিগত 3 বছরে ঢাকা ভার্সিটি 19 সালে তারা রিটেন চালু করছে, 19-20 2 বছরে ফুল সিলেবাস ছিল। 20 সাল করোনা, তারাও ফুল সিলেবাসে পরীক্ষা দিছে, হয়তো পরীক্ষা হয় নাই কিন্তু ফুল সিলেবাস পড়াশোনা করছে, পরীক্ষা হয় নাই। তো 21, 22 এই শর্ট সিলেবাস ছিল। তো শর্ট সিলেবাসে তারা যে ইন্টারে যেটা ছিল ওই রিটেন পার্টে শর্ট সিলেবাসের ভিতরে আসে, কিন্তু এমসিকিউ কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে, কিন্তু রিটেন কিন্তু শর্ট সিলেবাসের বাইরে হয় না। ফিজিক্স এবং ম্যাথে, কথা বুঝতে পারছেন? কেমিস্ট্রি বায়োলজি তো এত জানি না, অ্যানালাইসিসও করি নাই। তো আপনারা এত ঘাবড়ায় যান না, আপনাদের এর বাইরে প্রশ্ন আসবেন ইনশাল্লাহ, এতটুকু আপনাকে কনফিডেন্স দিতে পারি এবং এতটুকু আপনাকে ইনশিওর করতে পারি। তো এইখানে একটু দেখেন, তো এই ছিল, হ্যাঁ আপনি এখানে ক্যাপাসিটেন্সগুলো একটু দেখতে পারেন। এরপরে আসেন যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট স্ট্যাটিস্টিক্স, এখান থেকে আসতে পারে সবচেয়ে বেশি, কথা বুঝতে পারছেন? এমসিকিউ তো আসবে না হয় সিকিউ তো আসবে, হ্যাঁ বিশেষ করে সার্কিট নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আসে প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে। আর ঢাকা ইউনিভার্সিটির একটা মজার বিষয়টা হচ্ছে, তারা কেন জানি এই যে এই দুইটা, এটা 3 ওহম, এটা 6 ওহম, বুঝতে পারছেন? ধরেন এখানে আমাদের এটা সার্কিট 3 আর 6 খুব পছন্দ করে, কথা বুঝতে পারছেন? সো 3 আর 6 করলে 2 হয় প্যারালাল, এটা আপনারা জানেন। আর প্যারালাল এগুলো তো ক্যালকুলেশন পারেন, 3 আর 6 গুণ করে দিবেন, 3 × 6 3 + 6, তাহলে উপর হয় 18 নিচে হয় 9, তার মানে 2 হয়, আপনারা জানেন প্যারালাল এরকম। তো এই 3 আর 6 এই টার্মটা অনেক বেশি ইউজ করে, দেখবেন অধিকাংশ যখন করতে যাবেন প্যারালালের ক্ষেত্রে 3 আর 6 দিছে, হ্যাঁ 3 আর 6 সবসময় 2 হয়। সো কিছু কিছু জিনিস আছে যেইগুলো আপনি মুখস্থ রাখা আপনার জন্য ভালো, কারণ ওই ক্যালকুলেশন করতে যে সময়টা লাগবে সেই জিনিসটা আপনার মনে আছে, ধাপ করে লিখে দিলেন, তাহলে সময়টা বাঁচলো না। সো এই জিনিসগুলো দেখবেন। আবারও বলতেছি, যারা এখনো কোর্সে ভর্তি হন নাই, এই 20-22 দিন আমার সঙ্গে চলতে ভর্তি হতে পারেন। এখানে আমি প্রচুর পরিমাণ প্রশ্ন সলভ করাইছি, তার আগে প্রত্যেকটা ভিডিও 30 মিনিট আমি কনসেপ্ট বুঝাই, এবং কোন কনসেপ্ট বুঝাই, যেই কনসেপ্টটা অনেক বেশি পরিমাণে আসছে সেই কনসেপ্টটুকু বুঝাই, তারপরে আমি ঢাবির প্রশ্ন সলভ করে দিই। এছাড়া জগন্নাথ আছে, খুলনা ভার্সিটি আছে, গুচ্ছ আছে, সকল প্রশ্ন এই অধ্যায়ে দিয়ে আছে, যেটা বাসায় বসে আপনি করতে পারবেন, সমস্যা নেই। ওকে, সো এই গেল। এরপরে আমাদের আচ্ছা হিট প্রডিউস, হ্যাঁ এই জিনিসটা অনেক বেশি আসে, লাস্টবারও আসছে, সেটা হচ্ছে কিসের, এই যে এইচ ইকুয়াল তো মনে পড়ছেন MS ডেল থেটা। এই ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা 30 ডিগ্রি ছিল 70 ডিগ্রিতে হচ্ছে, হ্যাঁ আমাদের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা পরিবর্তন হলে আপনার কি পরিমাণ তাপ, হ্যাঁ বা শক্তি, এখানে কি পরিমাণ শক্তি লাগতেছে, এই সকল টাইপের প্রশ্ন কিন্তু আসে। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান ওই যে আপনার M0 বা MLT এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, হ্যাঁ নিশ্চল ভর এবং এখানে যে কার্যাপেক্ষক, এই টপিক থেকে অনেকবারই দেখা গেছে প্রশ্ন আসছে। L কার্যকরী দৈর্ঘ্য, আপনার সময়টা কত, হ্যাঁ ছোট হাতের T, তাই না? যাক ছোট হাতের T, এই T = T0 √1 - v² - c², মানে এই টাইপের প্রশ্নগুলো থেকেও কিন্তু আসে, হ্যাঁ যে এত দিন পরে তার বয়স কত হবে, সে একজন লোক কি কই গেছে, আপনার মহাকাশে গেছে ভ্রমণ করার জন্য, সে পৃথিবীতে আসলে তখন তার বয়স কত হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। সো এই জিনিসগুলো আমি যদি একটু সামারি করি, যে আপনাদের এখানে 8টা অধ্যায় আছে, তার ভিতরে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ, আমি আরও স্পেসিফিকভাবে বলে দিই 2-3টা অধ্যায়, তার ভিতরে হচ্ছে পর্যাবৃত্ত গতি থেকে দেখা গেছে বিগত বছরে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। বিগত যে 6-5 বছর পরীক্ষাটা আসছে, হ্যাঁ পর্যাবৃত্ত গতি থেকে আপনার বিভব শক্তি, গতিশক্তি কোথায় কি হচ্ছে, এই জিনিসটা আসতেছে। তারপরে আপনি চতুর্থ অধ্যায়টা একটু ভালোভাবে ফোকাস করবেন, হ্যাঁ এখানে কেন্দ্রমুখী বল, সেন্ট্রিপিটাল ফোর্স, ফ্রিকশন, কলিশন অ্যান্ড ব্যাংকিং কোণ, এই জিনিসগুলো একটু দেখবেন। ওকে, এই 2 অধ্যায়টা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট দিলাম। যদি আপনি আরও শর্ট বলতে পারেন, শর্ট তো এত করা যায় না, এর বেশি আর শর্ট হয়ও না, এই 2টা অধ্যায়। আর এদিকে যদি আমি বলি, তাহলে আপনি মাস্ট বি, হ্যাঁ আপনার চলতরিতে এই সার্কিট সম্পর্কে আপনার ভালো একটা ধারণা রাখতে হবে। ওকে, এখন যে বিষয়টা আমি বলতে চাইছিলাম ভুলে গেছি আসলে, সেটা হচ্ছে, জানি না শেষ পর্যন্ত যদি দেখেন একটা কমেন্ট করেন যে হ্যাঁ শেষ পর্যন্ত দেখছি, একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি চাই যে ভাই আপনারা দেখেন, ইডটেক বলা হয়, হ্যাঁ যে এডুকেশনাল চ্যানেলগুলো দেখেন, দ্যাট ইজ কল এডুকেশন, আপনার
ইডটেক বলা হয়, টেকনোলজি, হ্যাঁ ইডটেক, এডুকেশন টেকনোলজি, রাইট। সো এই ইডটেকে এখন ডে বাই ডে অনেক মনে করেন যেই ভার্সিটিতে চান্স পাচ্ছে সেই আলহামদুলিল্লাহ চ্যানেল খুলতেছে। আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি চাই যেন আপনারা কোনো একটা জায়গায় চান্স ইনশিওর করেন এবং ইনশিওর করে আপনারাও খুলেন, সমস্যা নেই। মানুষকে পড়াবেন, মানুষ আপনাকে চিনতেছে, যে দেখেন আপনি কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন, আমি থাকি কই, আপনি থাকেন কই, আমার ভিডিও দেখেন, কথা শুনেন, তার মানে আপনিও ভিডিও করেন, আপনার দেখুক মানুষ, এটা চান না? চান। তো যে বিষয়টা হয়েছে, আমি ওই যে আমার পেইড বেস আছে, সো গতকালকে হচ্ছে ওই ক্লাস নিচে দেখেছি অলমোস্ট 1.5 ঘন্টার একটা ক্লাস করাইছি, বুঝছেন। একটা ক্লাস করাইতে গেলে নিজের পড়তে হয়, আগে নিজে পড়তে হয়, তারপরে কীভাবে পড়াবো, নিজে প্রশ্ন সলভ করতে হয়, তারপরে ওইখানে প্রশ্ন সলভ করানো লাগে। সেই ভিডিও করছি, ভিডিওটা ডিলেট হয়ে গেছে, কথা বুঝতে পারছেন, সাউন্ডই আসে নাই, তো ডিলেট। মানে এতটা কষ্ট লাগছে ভাই, এগুলোকে বলে ইনার পেইন, হ্যাঁ আমার ভিতরকার কষ্ট, যেই জিনিসটা বাহ্যিকভাবে মানুষকে বলতেও পারি না, সইতেও পারি না। তো আসলে এই জন্য আসলে মনটা খুবই খারাপ ছিল, এই কারণে আমি ভিডিওটা করতে পারি নাই। তো আমি চাই যে আপনারা করেন, আপনাদের যে কোনো ধরনের হেল্প লাগুক, ইউটিউবিং কীভাবে করবেন আমি বলে দেবো, হয়তো আমি আর বেশি দিন থাকবো না, ঠিক আছে, এই প্ল্যাটফর্মে আমার এত ইচ্ছা নেই। আর আমি এরকম কোনো আমার উদ্দেশ্য ছিল না যে আমি ইউটিউবিং করব বা এরকম কিছু। আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমি যেখানে থাকবো আমার ভিডিও 2-4 জন যদি দেখে আমার টিউশনই জানে আসে। কিন্তু এখান থেকে 30,000 সাবস্ক্রাইবার, বাংলাদেশের প্রত্যেকটা এমন কোনো ভার্সিটি নাই যেখানে স্টুডেন্ট নাই, কারণ আমি বিগত 3-4 বছর ধরে কাজ করতেছি, এখন তো অনেকেই হয়েছে, কথা বুঝতে পারছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ এই জিনিসটা। তো এইগুলো আসলে আমি মনে হয় না থাকবো, ঠিক আছে, এই হচ্ছে কথা। আপনারা থাকবেন, ঠিক আছে, ভালো কিছু করবেন স্টুডেন্টের জন্য, এটা আমি চাই সবসময়। কি বলবো আর বলেন, পড়তে হবে, হ্যাঁ একটু কষ্ট করেন, শেষ সময়ে যেহেতু চলেই আসছে ভার্সিটি পরীক্ষা, আসলে বেশি দিন নাই, কথা বুঝতে পারছেন। আসলে অনেক টাকাই তো খরচ করছে আপনার ফ্যামিলি, কত টাকাই খরচ করতেছে, একটু কষ্ট করেন, আসলে পরিশ্রম করেন, যদি চান্স না হয় তাহলে আফসোস থাকবে না যে আমার বাপ টাকা আমাকে খরচ করছে, আমি নিজে পড়ছি বেশটা দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা লিখে রাখেনি, তাহলে আপনার আফসোস থাকবে না। আর যখন পড়াশোনা করবেন না তখন আফসোসটা বেশি থাকবে, হাই রে পড়ি নাই, আমার কি হবে, না পড়লে কি হয়, নিজের চেষ্টা করেন বেশটা দিয়ে, সৃষ্টিকর্তা লিখে রাখলে বলতে পারবেন, আর না হলে কিছু হবে না। হ্যাঁ আর এগুলো তো আসলে অলৌকিক না যে আপনি পড়াশোনা করেননি হুট করে আপনার খাতা বইটা কেউ লিখে দেবে, তাই না? সো এইসব কথা, ভালো থাকেন ইনশাল্লাহ, ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে রেখেন। আর কোর্সে চাইলে ভর্তি হতে পারেন, নাম্বার আমি আবার বলে দিচ্ছি 01752250809। আর যে কোনো প্রয়োজনে নক দিয়ে ইনশাল্লাহ। আমাদের প্রথম কমেন্টে টেলিগ্রাম, ফেসবুক পেজ, গ্রুপ আছে, ওইখানে চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো সময় কথা হবে। আসসালামু আলাইকুম।